ওয়েলকাম লাইফ সায়েন্স এসএলএসটির অপর একটা ক্লাস, যেটা হচ্ছে এনজাইম কোএনজাইম কোফ্যাক্টর, দ্বিতীয় নম্বর ক্লাস। যারা আগের ক্লাস দেখোনি তারা আগের ক্লাসটা অবশ্যই দেখো, খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশনাল একটা ক্লাস। এবং আজকে হচ্ছে দ্বিতীয় নম্বর ক্লাস। এর আগের দিনে আমরা কি কি জানলাম? এনজাইমের ক্যারেক্টার্স, বিভিন্ন রকমের এনজাইমস, এনজাইমের নমেনক্লেচার, এনজাইম এর হচ্ছে ফাংশন, কিছু এনজাইমসের কিছু পার্টস যেগুলি হচ্ছে অন্যান্য থেকে কি করে আলাদা করা যাবে। আগে সায়েন্টিস্টরা কেমন টাইপের এনজাইমের নামকরণ করতো, বর্তমানে সায়েন্টিস্টরা কেমন টাইপের নামকরণ করছে, সেগুলির সম্বন্ধে কিন্তু এর আগের দিনের ক্লাসে আমরা জেনে নিয়েছি। এছাড়াও আরও জেনেছি হলো এনজাইম, তাই না? তারপরে হচ্ছে কোএনজাইম, এগুলি কিন্তু কোফ্যাক্টর, এগুলি আমরা কিন্তু জেনেছি। আজকে দ্বিতীয় নম্বর ক্লাস, এখানটা খুবই ইম্পর্টেন্ট হবে, যেখানে কোএনজাইম সম্বন্ধে আমরা আরও ভালো করে জানবো। আশা করি সবাই নতুন জানবে, কেননা অনেক কিছু নতুনই থাকবে। তাহলে শুরু করা যাক। দেখো, তাহলে আমরা এইগুলি স্লাইডে আমরা এর আগের দিন ক্লাসে আমরা দেখেছিলাম। আচ্ছা, চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটি প্রেস করে দিও, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের নিজস্ব, হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি আবার জয়েন করতে পারো, ঠিক আছে? নিচে দেখো লিঙ্ক দেওয়া হয়েছে। আচ্ছা, আজকে এর আগের দিন আমরা সেলিয়েন্ট ফিচারের সাথে আমরা এখান থেকে আমরা এটা পড়েছিলাম কোএনজাইমটা। আমি যদি একটু আগিয়ে আসি, হ্যাঁ, কোএনজাইমটা জিনিসটা কি? ইট ইজ দ্য স্মল অর্গানিক মলিকিউল, ইট ইজ টার্মড অ্যাজ কোএনজাইম। তাহলে আমরা সেই কোএনজাইমের বিভিন্ন এনজাইমগুলি আমরা সুন্দর করে আগে আমরা জানবো, ঠিক আছে? চলো, ক্লাসটা একটু দীর্ঘ ক্লাস হবে। আচ্ছা আচ্ছা, আমাদের এইখান থেকে আজকে এটা এতক্ষণে আমাদের আগের দিনে হয়েছিল। আজকে আমরা ফাংশন অফ দ্য কোএনজাইম হয়েছিল। এইবার আমাদের কিছু কোএনজাইম যারা আমাদের এই যে মলিকুলার যে রিয়াকশনগুলি হচ্ছে, যে মেটাবলিক রিয়াকশনগুলি হচ্ছে, সেখানটা এই কিছু কিছু কোএনজাইমের গুরুত্ব অপরিসীম। হ্যাঁ, যেমন দেখো NAD+। NAD+ আমরা দেখেছি যে বিভিন্ন রিয়াকশনে NAD+ কি হয়, NADH তৈরি হয় বা NADH2 তৈরি হয়, তাই তো? কিন্তু আমরা NADH এর ফুল ফর্ম কিন্তু বিভিন্ন বইয়ে কিন্তু নাই, তাই না? অনেকেই জানে না NAD+ এর হচ্ছে ফুল ফর্ম। অনেকে জানে না, কিন্তু অনেক বইও নেই, আর অনেকেই জানে না। এখানটা করে যারা দেখছে তারা অনেকেই জানে না NAD+ এটা হচ্ছে ফুল ফর্ম কি। চলো, তাহলে এখানটা এই ক্লাসটা আমরা জানবো, আজকে জানবো, যা যা জানো না তারা জেনে নাও যে NAD+ এর ফুল ফর্ম কি, এবং সেখানটায় তার কি কি কাজ। ওকে, তার কি কি কাজ আমরা এটা দেখে নেব। আচ্ছা দেখো, NAD+ এর ফুল ফর্ম কি? দেখো, নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাই নিউক্লিওটাইড। তাহলে NAD+ এর ফুল ফর্ম। আচ্ছা দেখো, NAD+ এর ফুল ফর্ম কি? নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাই নিউক্লিওটাইড। তাহলে আজকের কিন্তু ফুল ফর্ম জেনে নিলে NAD+ এর হচ্ছে ফুল ফর্ম কি। দেখো, এটা কি বলছে? দিস ইজ দ্য কোএনজাইম, এটা কোএনজাইম সিনথেসিস ফ্রম দ্য নিকোটিনামাইড, মেম্বার অফ দ্য ভিটামিন বি। তাহলে দেখো, এইটা কোথা থেকে আমরা পাই এই কোএনজাইমটা? সেটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স থেকে আমরা পাই। যে বি কমপ্লেক্সের কি আছে, নিকোটিনামাইড যে মেম্বার রয়েছে, সেখান থেকে এই কোএনজাইমটা কি হয়, সংশ্লেষিত হয়। সিনথেসাইজ মানে কি, সংশ্লেষিত হয়। নেক্সট, দ্য 2 নম্বর পয়েন্ট কি বলছে দেখো, দ্য স্ট্রাকচার অফ দ্য NAD+ কুড বি রিটেন। এই যে যদি আমরা আইপিও নাম অনুসারে যদি ভাবি, বা এর যে আসল যে অরিজিনাল স্ট্রাকচার অনুযায়ী যদি নাম আমরা যদি ভাবি, তাহলে হচ্ছে বলি, কিন্তু তখন এর নামটা কিন্তু কিরকম হবে? দেখো কি লেখা আছে, নিকোটিনামাইড নিকোটিনামাইড রাইবোস রাইবোস অ্যাডেনিন। আবার বলি, দেখো খুব ইম্পর্টেন্ট,
যেহেতু এনজাইমটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস, এনজাইম থেকে প্রচুর ভাইটাল কোশ্চেন থাকে আর খুব ডেপথের কোশ্চেন থাকে, আর খুব অনেকে এনজাইম থেকে পারেও করে আসতেও পারে না অনেকে, কারণ অনেক ভাইটাল ভাইটাল কোশ্চেন থাকে। কি বলছে দেখো, নিকোটিনামাইড রাইবোস পিপি রাইবোস অ্যাডেনিন, এর হচ্ছে স্ট্রাকচারাল নেম। নেক্সট, দ্য এবার দেখো 3 নম্বর পয়েন্ট কি আছে, দ্য রিভার্সিবল রিয়েকশন অফ দ্য লেকটেড টু পাইরুভেট হিজ ক্যাটালাইজ বাই দ্য এনজাইম অফ দ্য ল্যাকটেজ ডিহাইড্রোজিনেস। এর মানে কি দেখো, এই যে পাইরুভেট ল্যাকটেট, হ্যাঁ, রিভার্সিবল মানে কি আবার পাইরুভেট থেকে ল্যাকটেট, আবার ল্যাকটেট থেকে পাইরুভেট, দুটো কিন্তু রিভার্সিবল হয়, মানে ও থেকে ও, এ থেকে ও হয়। কার কোন এনজাইমের সহযোগিতায় হয়? একটা এনজাইমের নাম হচ্ছে ল্যাকটেজ ডিহাইড্রোজিনেস সহযোগিতা হয়। আর এইখানটা করে কে হেল্প করছে? এন এ NAD+, এই হেল্প করছে বলে কিন্তু এটা সম্পূর্ণ হচ্ছে। বাট কিন্তু দ্য অ্যাকচুয়াল ট্রান্সফার অফ দ্য হাইড্রোজেন টেকিং প্লেস দ্য কোএনজাইম, দেখো আমরা যে আমরা এনজাইমটা, দেখো খুব সুন্দর কথা, এই পয়েন্টটা দেখো, যে এই যে ল্যাকটেট থেকে যে পাইরুভেট হচ্ছে বা পাইরুভেট থেকে যে ল্যাকটেট হচ্ছে, এই রিভার্সিবল যে রিয়াকশনটা হচ্ছে, সেখানে আমরা এনজাইম যেটা আমরা ইউজ করি ল্যাকটেট ডিহাইড্রোজিনেস, কিন্তু অ্যাকচুয়ালি এই যে এই হাইড্রোজিনেসে এই হাইড্রোজেনকে ট্রান্সফার করছে কিন্তু এই কোএনজাইম, সেটার নাম কি হচ্ছে NAD+। তাহলে এটা দেখে যাবে কতটা ভাইটাল প্রশ্ন হবে এখান থেকে, যদি কতটা সুন্দর যদি কোশ্চেন করা যায়, এমসিকিউ আকারে কতটা ভাইটাল কোশ্চেন করা যাবে এখান থেকে, কতটা ডেপথের কোশ্চেন করা যাবে এখান থেকে। তাহলে NAD+। নেক্সট, চলো রিয়াকশনটা দেখে নাও, যে দেখো এটা ল্যাকটেট, যার COO মাইনাস CH OH, নেক্সট, তারপর হচ্ছে দেখো CH3, ল্যাকটেটের সংকেত, স্ট্রাকচারাল ল্যাকটেটের সংকেত, একে আমরা ল্যাকটেট ডিহাইড্রোজিনেস আমরা দিলাম, ঠিক আছে। তার ফলে কি হবে, এই যে কোএনজাইমটা যখন NAD+ কি হয় বলো, একটা হাইড্রোজেন যুক্ত হবে NADH, যখন এই হাইড্রোজেনটা কোথাকার হাইড্রোজেন, এইখানকার যে হাইড্রোজেনটা কি হচ্ছে বলে যুক্ত হয়ে যাচ্ছে, তাহলে এখানটা বলে ফাঁকা থেকে যাবে, যখনই ফাঁকা থেকে যাবে তখন কি হবে, এখানটা কি বলো, কিটোন গ্রুপ যুক্ত হবে C+O, আর বাকি দেখো পুরো সেম টু সেম স্ট্রাকচার, কিন্তু বাট যখনই স্ট্রাকচার কিছু না কিছু চেঞ্জ হয়ে যায় তখন নামকরণ চেঞ্জ হয়ে যায়। এটা কিটোন, এটা কি হচ্ছে বলো, অ্যালকোহল গ্রুপ, অ্যালকোহল গ্রুপ ছিল, হয়ে গেল কি বলো, কিটোন গ্রুপ হয়ে গেল, কিটো গ্রুপ হয়ে গেল, তা এর নাম হয়ে গেল কি বলো, পাইরুভেট। তাহলে পাইরুভেট, তাহলে কোন কোএনজাইমের সহযোগিতা হচ্ছে, অ্যান্সার কি হবে NAD+, এর সহযোগিতায় কি হচ্ছে, এই রিয়াকশনটা হচ্ছে, ঠিক আছে। নেক্সট, এরপরে আমরা দেখো এটিপি, তাহলে এটিপির পুরো নাম সবাই জানে এখানটা করে, অনেকেই এটিপির পুরো নাম সব বইয়েও আছে আর অনেকেই জানে। কি নাম দেখে নাও একটুখানি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটিপি যদি পুরো নাম আমরা জানতে চাই, তাহলে আমাদের কি হবে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে এই এটিপি, দেখো কি বলছে, এটিপি 1 নম্বর পয়েন্ট, এটিপি ইজ দ্য কনসিডার বি এনার্জি কারেন্সি ইন দ্য বডি। তাহলে আমাদের দেখো এটিপিকে আমরা এনার্জি কারেন্সি বলে, কারণ মাইটোকন্ড্রিয়া থেকে উৎস এর, মাইটোকন্ড্রিয়া থাকে এটিপি, ও এখান থেকে খরিদ ও মানে সংশ্লেষিত হয়, তাই আমরা এটিপিকে আমরা কি বলবো, বিভিন্ন মেটাবলিক কাজে আমাদের এটিপি মুখ্য ভূমিকা পালন করে, তাই এটিপিকে আমরা বলবো এনার্জি কারেন্সি, তাই তো, কোএনজাইম। তাহলে দেখো এছাড়াও দেখো অন্যান্য কি কি কাজ হতে পারে, দেখো ডিউরিং দ্য অক্সিডেশন অফ দ্য ফুড, ডিউরিং দ্য অক্সিডেশন মানে কি, জানানো বলছে ফুড ফুড স্টাফ, যে এই খাদ্য উপাদানের যখন জারণ ঘটবে, ওকে, খাদ্য উপাদানের যখন অক্সিডেশন ঘটবে বা জারণ ঘটবে, এনার্জি তখন বেরিয়ে যায়, এ পার্ট অফ দ্য স্টোর কেমিক্যাল এনার্জি ইন দ্য ফর্ম টু এটিপি। তাহলে খুবই কথা, দেখো আমরা অনেক সময় দেখি না যে এটিপি তৈরি হয়, তাহলে এটিপি তৈরি হয় কখন, যখন খাবারের উপাদানকে যখন অক্সিডেশন হচ্ছে, তাহলে কি হয়, এটিপি তৈরি হয় কিসের মাধ্যমে বলে, অক্সিডেশন প্রক্রিয়ায়। তাহলে কি হবে, জারণ প্রক্রিয়া যখন সংশ্লেষিত হবে তখন কি হবে, এনার্জি রিলিজ হবে, আর এই এনার্জি রিলিজ হবে তখন কি হবে, কেমিক্যাল এনার্জিতে সৃষ্টি হবে, দ্য কেমিক্যাল এনার্জিটা কি, ইট ইন দ্য ফর্ম অফ দ্য এটিপি আকারে রূপান্তরিত হয়। নেক্সট,
নম্বর পয়েন্ট কি বলছে, ইন দ্য এটিপি মলিকিউল, ইন দ্য এটিপি, এই এটিপি মলিকিউলের মধ্যে দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড ফসফেট বন্ড আর হাই এনার্জি বন্ড। তাহলে দেখো, যদি আমরা এটিপি মলিকিউল, এটিপির যে আমি যে স্ট্রাকচার যদি আমরা দেখবো, যদি বা দেখি, তখন দেখা যাবে যে এই সেকেন্ড নম্বর এবং থার্ড নম্বর যে ফসফেট গ্রুপটা রয়েছে, তারা কি হবে, ফসফেট গ্রুপের যে বন্ধনটা, তারা হাইলি এনার্জি বন্ড হয়। ওই দুটোকে আমরা হাইলি এনার্জি বা উচ্চ শক্তি বন্ড আমরা বলতে পারো, ঠিক আছে। নেক্সট একটা এক্সাম্পল আকারে দেখো, আমরা জানি যে গ্লুকোজকে আমরা গ্লুকোজ 6 ফসফেট নিয়ে আসবো। দেখো একটা ফসফেট গ্রুপ দেখো যুক্ত হচ্ছে 6 নম্বর কার্বনে, কি হচ্ছে বলো, ফসফেট গ্রুপ যুক্ত হচ্ছে, তাহলে নিশ্চয়ই কিছু না কিছু যুক্ত হচ্ছে, তাহলে নিশ্চয়ই এটিপির শক্তির প্রয়োজন হবে। তখন আমরা কি পাবো, এটিপি, এটিপি তখন আমাদের কাজে লাগবে। আর এটিপি কি হয়, এটিপিতে হয় ডাই হয়, আর এবং পিআই একটা কি হয়, পিআই মানে একটা ফসফেট গ্রুপ বেরিয়ে যায়। আর এই ফসফেট গ্রুপটা কাছে যুক্ত হচ্ছে বলো, এই গ্লুকোজ 6 ফসফেটে কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে। আর এখানে একটা এনজাইম লাগে যেটা হচ্ছে হেক্সোকাইনাস। তাহলে তাহলে এটিপি কি, তাহলে এটা কি বলো, কোএনজাইম, তাই না। এটিপি একটা কোএনজাইম যা রিয়াকশনটাকে খুবই তাড়াতাড়ি সংঘটিত করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, ঠিক আছে। এবার নেক্সট আমরা আসি মোড অফ দ্য অ্যাকশন অফ দ্য এনার্জি। এর মানে কি, যে এনার্জি, এই যে সরি এনজাইম, এই এনজাইমের যে কার্যর যে মুড, হ্যাঁ মুড কি বলছে দেখো, 1 নম্বর দেয়ার আর ফিউ থিওরি। দেখো এই যে ক্রিয়াশীল যে এনজাইমের উৎসেচকের যে ক্রিয়া কার্যপ্রণালীর উপরে ভিত্তি করে অনেক থিওরি দেওয়া আছে, যে থিওরিগুলি আমাদের পরীক্ষার পারপসে কিছু না কিছু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। সেই মেকানিজমগুলি আমরা একটু দেখে নেবো, সেই থিওরিগুলি যেগুলি পরীক্ষার আছে সিলেবাসে এবং যেগুলি পরীক্ষায় বেশি বেশি কোশ্চেন করে আসে, সেইগুলি কিন্তু আমরা স্লাইডে কিন্তু রেখেছি। ওকে, নেক্সট 1 নম্বর থিওরিতে কি বলছে বলো, লোয়ারিং অ্যান্ড অফ অ্যাক্টিভেশন অফ এনার্জি। এর মানে কি, লোয়ারিং অফ অ্যাক্টিভেশন এনার্জি, যার মানে কি সক্রিয়করণের শক্তি হ্রাস। দেখো এখানটা পয়েন্টটা কি বলছে দেখো, প্রেজেন্স অফ দ্য এনার্জি ইন দ্য রিঅ্যাকশন। তাহলে যখন একটি বিক্রিয়ায় যখন এনার্জি থাকে, তখন কি হবে, দ্য ডিক্রিসেস দ্য অ্যাক্টিভেশন এনার্জি, তখন কি হবে, অ্যাক্টিভেশন এনার্জিকে, শক্তিকে কি করে, হ্রাস করে দেয়। আবার বলি পয়েন্টটা, বলি, যখন এনজাইম থাকে, তার যে সক্রিয়করণ, যে অ্যাক্টিভেশনের যে এনার্জিকে অবশ্যই ডিক্রিজ করে দেয়। কেন অবশ্যই ডিক্রিজ কেন করে দেয়, তাহলে এনার্জিটা কি, এনজাইমটা কি করে বলো, কোনো জিনিসকে ত্বরান্বিত করে, খুব তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করে। যদি প্রত্যেকটা রিঅ্যাকশনের কিছু না কিছু অ্যাক্টিভেশন এনার্জি রয়েছে, অ্যাক্টিভেশন শক্তি রয়েছে, সেই শক্তির দরবলে সে কি হয়, রিয়াকশনটা কমপ্লিট করে। কখনো কখনো কোনো কোনো বিক্রিয়া দেখো অনেক মানে সারা জীবন ধরে চলতে থাকে, কোনো কি হবে 1 সেকেন্ডে হয়ে যায়, কোনো রিয়াকশন খুবই 1 দিন লেগে যায়, কোনো 1 ঘন্টা লেগে যায়, তাই না। তাহলে এইগুলিই বলা হয় অ্যাক্টিভেশন। যার অ্যাক্টিভেশন খুবই কম সে সারাদিন লাগবে, যার অ্যাক্টিভেশন খুবই তাড়াতাড়ি, হ্যাঁ সে তাড়াতাড়ি, অ্যাক্টিভেশন যার বেশি সে খুব কম সময় লাগবে। তাহলে এই যে কম সময় বেশি সময়টা কিন্তু এনজাইম যখনই উপস্থিতি থাকবে, তখন অ্যাক্টিভেশন এনার্জিটা কি করে, ডিক্রিজ করে দেয়। যখনই অ্যাক্টিভেশন এনার্জি ডিক্রিজ করে দেবে, তার মানে কি হবে, বিক্রিয়াটা খুব তাড়াতাড়ি হবে। অ্যাক্টিভেশন এনার্জি মানে কি, বিক্রিয়াটাকে খুব মানে লেন্দি করার চেষ্টা করা, ঠিক আছে। যার বেশি অ্যাক্টিভেশন এনার্জি, যার বেশি, তার রিয়াকশনও কি হবে, দেরি হবে। নেক্সট, তাহলে এই লাইনটা থেকে আশা করি বুঝতে পেরেছো, হুইচ ইজ ডিফাইন্ড দ্য এনার্জি রিকোয়ার্ড টু কনভার্টেড অল মলিকিউলস ইন এ 1 মল রিয়েক্টিং সাবস্টেন্সেস। তাহলে এর মানে কি হচ্ছে দেখো, এই যে অ্যাক্টিভেশন কি হয়, এনার্জিকে হ্রাস করে দেয়, যার ফলে কি হবে, যে এই যে বিক্রিয়া, এই যে বিক্রিয়াকারী যে পদার্থগুলি আছে, যে মলিকিউলসগুলি রয়েছে, বিক্রিয়াগুলি, সেটি কি হবে, একটি মোলে সমস্ত অণুকে কি হবে, মানে গাউন স্টেট থেকে কি করবে, মানে ট্রানজিশন স্টেট থেকে গাউন স্টেটে, না সরি, গাউন স্টেট থেকে গাউন স্টেট থেকে ট্রানজিশন স্টেটে নিয়ে যায়, এবং ট্রানজিশন স্টেট থেকে 1 মল কি হবে, রিয়েক্টিভ সাবস্টেন্সে নিয়ে যাবে, কনভার্টেড করবে। তাহলে বুঝতেই পারছো যেটা আমি বলতে চাইছি প্রথম থেকে, যে
এনজাইম থাকার ফলে দেখো প্রত্যেকটা রিয়াকশনের একটা গাউন স্টেট থাকে। চলো আমি ছবির মাধ্যমে এটা ভালো করে বুঝিয়ে দিই, তাহলে আরো ভালো করে বুঝে যাবে। ছবি তাহলে আমাদের আরো ভালো করে বুঝিয়ে দেবে। আচ্ছা দেখো একটা রিয়াকশন কি হবে, দেখো এ বি, এ প্লাস বি, এটা একটা একটা রিয়াকশন, মানে এ এর সাথে একটা এ মলিকুল বি মলিকুল যদি যুক্ত হলো, যে কি হবে নতুন একটা এ বি তৈরি হলো। এইবার আমাদের যখন অ্যাক্টিভেশনে এদের মধ্যে কি হবে, এ বি থেকে তো এ বি হয়ে গেল, তাহলে এদের নিশ্চয়ই একটা অ্যাক্টিভেশন এনার্জি রয়েছে, তবে তো এটা এ বি হচ্ছে। তাহলে এনজাইম যখন থাকবে না, দেখো উইথ দ্য এনজাইম, তখন কি হবে, এটাকে বলা হয় কি বলা হয় গাউন স্টেট, এটাকে কি বলা হয় গাউন স্টেট, গাউন স্টেট। ঠিক আছে। আর এটাকে বলা হয় এই যে যে মাথাটাকে চুয়াটাকে বলা ট্রানজিস্টিভ, যাকে বলা হয় মানে হচ্ছে কি বলবো, ট্রানজিশন স্টেট। হ্যাঁ, ট্রানজিশন, ট্রানজিশন স্টেট মানে খুবই ক্ষণস্থায়ী একটা স্টেট। ঠিক আছে। আচ্ছা, ট্রানজিশন স্টেট। তাহলে দেখো যখন গাউন স্টেপ থেকে যখন এনজাইম থাকবে না, তখন দেখো এরা দেখো কথাটা দেখো উপরে দেখো লেনটা দেখো, গ্রাফটা দেখো অনেকটা উপরে দেখো চলে আসছে, দিয়ে দেখো আবার হট করে দেখো নিচের দিকে নামছে। তাহলে কি অ্যাক্টিভেশন এনার্জি কি হয়, বেশি থাকার ফলে কি হবে, লেন্দি হয়ে যাচ্ছে। যখনই আমি এনজাইমটা দিচ্ছি দেখো, তখন কি হবে, দেখো এর দেখো গ্রাফটা দেখো এরকম ভাবে গিয়ে দেখো এরকম ভাবে গিয়ে এরকম ভাবে হয়েছে। তাহলে বুঝতে পারছো, তাহলে কি হবে এনজাইম, তাহলে কি হবে খুব তাড়াতাড়ি কি হবে আমি প্রোডাক্টটা পেয়ে যাচ্ছি টাইমের সাপেক্ষে, তাই না? টাইমের সাথে খুব তাড়াতাড়ি আমরা কিন্তু প্রোডাক্টটা পেয়ে যাচ্ছি। তাহলে এনজাইম উপস্থিতিতে আর এনজাইম অনুপস্থিতিতে আমরা সেই ছবির মাধ্যমে আমরা দেখে নিলাম। তাহলে একটা পয়েন্টটা কি বলেছে, মুড অফ দ্য এনজাইম, দ্য এনজাইমের ক্রিয়াশীল কি হবে, লোয়ারিং দ্য অ্যাক্টিভেশন এনার্জি। প্রথম পয়েন্ট কি হবে, অ্যাক্টিভেশন এনার্জিকে কমিয়ে দেয়। ঠিক আছে। নেক্সট যেটা ভিভিআই, 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 অনেক সময় এই কোশ্চেনটা অনেক সময় দেখতে পাওয়া যায়। দেখো যাকে বলা হয় মাইকেলিস, যাকে দেখো কি বলা হয় মাইকেলিস মেনটেন থিওরি, খুবই ইম্পর্টেন্ট 2 নম্বর থিওরি কি, মাইকেলিস মেনটেন থিওরি। মাইকেলিস মেনটেন কি বলছে, ইট ইজ কল টু এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স থিওরি। এটা আবার অনেক সময় কি হয়, এটাকে বলা হয় এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স থিওরি। ঠিক আছে। তাহলে অপর একটা নাম আছে এর কিন্তু। তো এবার আমি মাইকেলিস না বলে যদি আমি এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স থিওরি বলা হয়, তাও মানে একই রিয়াকশনকে বলা হচ্ছে, একই থিওরি রেখেই বলা হয়। এখানটা কি বলছে দেখো, দ্য এনজাইম ই, এনজাইম ই কম্বাইন উইথ দ্য সাবস্ট্রেট এস। ধরো ই যদি একটা এনজাইম হয়, এটা এটা মনে করো একটা এনজাইম, এরকম আমি বক্স দিলাম, এটা হচ্ছে এনজাইম একটা বক্স। তাহলে এটা এনজাইম যদি হয়, তাহলে একটা সাবস্ট্রেট সাথে যুক্ত হচ্ছে, দিয়ে কি হবে একটা কমপ্লেক্স তৈরি হবে, কি হবে একটা কমপ্লেক্স তৈরি, ইএস একটা কমপ্লেক্স হবে। এটাকে ট্রানজিশন স্টেট বলা হয়। বা এই ট্রানজিশন স্টেটটা যখন আবার দেখো একটা পি দেখো, একটা নিউ দেখো, একটা দেখো নিউ দেখো, একটা নিউ দেখো একটা প্রোডাক্ট পেলাম, নিউ দেখো প্রোডাক্ট পেলাম। আর দেখো এনজাইম তো এনজাইম, আগের এনজাইম দেখো আগের এনজাইমই আছে, এনজাইম বলে বিক্রিয়ার পরে কি হয়, কখনো নিজে পরিবর্তিত হয় না কিন্তু, বাট বিক্রিয়াটাকে কি তাড়াতাড়ি বা মন্থর করতে কাজে লাগে। আমরা কিন্তু প্রথম ক্লাসে আমরা পড়েছি। নেক্সট, তাহলে টু ফর্ম দ্য এনজাইম ইএস এনজাইম, তাহলে কি হবে এনজাইম সাবস্ট্রেট এটা কমপ্লেক্স সৃষ্টি হবে, উইথ দ্য ইমিডিয়েটলি খুব তাড়াতাড়ি ভাবে ব্রেকডাউন ভেঙে গিয়ে কি হবে এনজাইম সিস্টেম প্রোডাক্ট হবে। তাহলে এই যে এই বিক্রিয়াটাকে আমরা কি বলবো, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স থিওরি বা মাইকেলিস মেনটেন থিওরি। ওকে। নেক্সট চলে আসো, আবার যদি আমি খুব সুন্দর করে ছবি, যদি আমরা আরো রকমারি রকমারি যে ছবি দেখতে চাই, চলো সেটাও আমাদের কাছে আছে। হ্যাঁ, রকমারি রকমারি ছবিও আছে। ঠিক আছে, এটা ছবি থেকে নিয়ে তাই জন্য ফেটে গেছে, দেখো কেমন একটা ভাব ছাপ চাইছে। কোনো চিন্তা নেই, আশা করি বুঝতে পারবে, এত রকমারি কালার এমনি বোঝা যাবে। আচ্ছা দেখো সাবস্টেন্সে দেখো এ নিলাম আমি, দেখো হলুদ কালারের নিলাম, আর বি নিলাম দেখো একটা, নিলাম কি বলো নীল কালার নিলাম, একটা এনজাইম দেখো, একটা এনজাইম দেখো, এ দেখো এরকম দেখতে এনজাইম এসে বাইন্ডিং করলো, দেখো বাইন্ডিং করলো। যখনই বাইন্ডিং করলো তাহলে এটা কি হয় কমপ্লেক্স, এটা কি হলো কমপ্লেক্স তৈরি হলো, কমপ্লেক্স তৈরি হলো। এই কমপ্লেক্স থেকে আমাদের খুবই তাড়াতাড়ি ইমিডিয়েটলি কি হবে একটা এবি প্রোডাক্ট তৈরি হলো, যেটা দেখো একদম নতুন কালার, যেটা হচ্ছে গ্রিন কালার। আর এনজাইম দেখো, এনজাইম আগে যা যেরকম ছিল সেরকমই হয়ে গেল। আবার ধরো আমি আরটা দেখো যদি এক্সাম্পল নিই, আর যদি আরো যদি সুন্দর সুন্দর রকমারি দেখতে চাই, আরো আছে আমার কাছে। দেখো লাল আছে, লাল একটা কি আছে গ্রিন, লাল গ্রিন নিলাম, দুটো কি সাবস্টেন্সেস নিলাম, দিয়ে কি আছে দেখো এটা কি হচ্ছে, দেখো এটা এনজাইম, এটা কি আছে বলো এনজাইম। তাহলে এনজাইম এসে বাইন্ডিং করছে, তাহলে বাইন্ডিং এটা এসে এনজাইমে বাইন্ডিং করলে অ্যাক্টিভ সাইডে
তখন কি হবে, একটা ইএস ট্রানজিশন স্টেজ স্টেজ সৃষ্টি হলো, দিয়ে নিউ প্রোডাক্ট, দেখো নিউ প্রোডাক্ট তৈরি হলো, এনজাইম আবার কি হলো, ওকে বের করে দিল এবং এও আগের মতন আগে চলে গেল। তাহলে আমরা দুখানা ছবির মাধ্যমে আমরা মাইকেলিস মেনটেন থিওরি বা এনজাইম সাবস্ট্রেট থিওরি আমরা কিন্তু বুঝে নিলাম। ওকে, নেক্সট। এবার দেখো যেটা আমাদের আর একটা ইম্পর্টেন্ট যেটা আছে, যেটা বলা হয় ফিশার টেমপ্লেট, ফিশারের যে টেমপ্লেট থিওরি, তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ফিশারের টেমপ্লেট থিওরি। ঠিক আছে, নেক্সট। দিস এক্সপ্লেনেশন বা দ্য এক্সপ্লেনেশন ইজ দ্যাট সাবস্ট্রেট ফিট অন দ্য এনজাইম and similar to lock key, this is key will be fit only the, দেখো আমরা যদি এই যে ফিশারি টেমপ্লেট থিওরি, মানে আমরা যদি এটাকে আমরা এটাকে নিই, হ্যাঁ 3 নম্বর, আমরা এটাকে 3 নম্বরটা আমরা নিলাম। দেখো মানে লক, এখানটা কি লক কি, আমি এটাকে দেখো আরো ভালো করে লক, হ্যাঁ আমরা হচ্ছে লক অ্যান্ড কি থিওরি থেকে আমরা এটাকে বলে লক, ফিশারি টেমপ্লেটকে আমরা লক অ্যান্ড কি থিওরিও আমরা বলতে পারবো। ঠিক আছে, চলো আমি যদি এটাকে নিলাম লক অ্যান্ড কি, দেখো এখানটা করে দেখো, এটা হচ্ছে চাবি, ঠিক আছে চাবি, এটা কি চাবি, তাহলে কি হবে চাবি এটা, সরি এটা একটা লক, ঠিক আছে, এটা লক, এটাকে আমি মনে করলাম লক। তাহলে দেখো এরা কি হচ্ছে কি, দেখো এ একটা কি, এ একটা কি, তাহলে এরা কি করছে দেখো, এই লকের দেখো একটা খাদ আকারে দেখো আছে, সেখানে অ্যাক্টিভ সাইড রয়েছে, এই কিগুলি এসে বাইন্ডিং করলো, যখনই বাইন্ডিং করবে তখন কি হবে, এটা কি লক হয়ে গেল, তো টোটালি কি বলে, টোটালি লক হয়ে গেল, টোটালি কি হয়ে লক হয়ে গেল। লক হয়ে যাওয়ার ফলে তখন কি হবে, এই লক কি হবে, কিগুলিকে ছেড়ে দেবে, যখনই ছেড়ে দেবে তখন একটা নতুন দেখো নিউ প্রোডাক্ট সৃষ্টি হবে। তাহলে এটাকেই আমরা লক কি থিওরি বলতে পারবো, বা আমরা ফিশারের টেমপ্লেট থিওরি আমরা বলতে পারবো। ঠিক আছে, তাহলে একই জিনিস, ঠিক আছে একই জিনিস বুঝে গেলাম লক কি আর কাকে কি বলা হয়। এরপরে আমাদের আছে কোসল্যান্ডের 4 নম্বর কি পয়েন্ট দেখো, কোসল্যান্ড ইনডিউস ফিট থিওরি, কোসল্যান্ড ইনডিউস ফিট থিওরি, এটা দেখে নাও, এটা একটা ইম্পর্টেন্ট একটা কোসল্যান্ড ইনডিউস 4 নম্বর থিওরি। তাহলে কি হবে, সাবস্ট্রেট বাইন্ড টু স্পেসিফিক পার্ট, বলছে এই যে কোনো সাবস্ট্রেট এসেই যে যেখানে সেখানে বাইন্ডিং করবে তা নয়, হ্যাঁ সাবস্ট্রেট বাইন্ডিং করবে একটা স্পেসিফিক পার্ট অফ দ্য এনজাইম, এনজাইম একটা নির্দিষ্ট জায়গায় কি হবে, সাবস্ট্রেট বাইন্ডিং করবে, যেখানে অ্যাক্টিভ সাইট রয়েছে সেখানে বাইন্ডিং করবে, সব জায়গায় বাইন্ডিং করবে না। দিস লিড টু কনফর্ম, এর ফলে কি হবে দেখো, এদের মধ্যে যে কনফরমেশনাল বা যাকে আমরা বলবো ভালো কথায় গঠনে কোনো না কোনো পরিবর্তন সৃষ্টি হবে, তাকে ফলে নিউ একটা গঠনের সৃষ্টি হবে। এই ধরনের থিওরিকে আমরা কি বলবো, কসল্যান্ড ইনডিউস ফিট থিওরি। তাহলে কতটা ইম্পর্টেন্ট, এই থিওরিগুলি খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, পরীক্ষার ইম্পর্টেন্ট কোশ্চেন, আর না এলেও তুমি জেনে নিতে হবে। ঠিক আছে, চলো একটা ছবি দেখে নাও। আচ্ছা দেখো, যদি আমি একটা দেখো একটা সাবস্ট্রেট, দেখো এখানে ছবিটা দেখো অনেক আবছা মনে হচ্ছে, আমি এটাকে সাবস্ট্রেট মনে করলাম। ঠিক আছে, আমি দেখো আমি লিখেছি সাবস্ট্রেট, সাবস্ট্রেট একটা, এটা সাবস্ট্রেট, আর এটা হচ্ছে এনজাইম। ওকে, এটা হচ্ছে এনজাইম, এখানে লেখা আছে এনজাইম, তা আমি লিখছি এনজাইম, এনজাইম। তাহলে কি হবে দেখো, এ দেখো এখানটা এসে বাইন্ডিং করেনি, দেখো এ আমার পেনে দিয়ে দেখো, এ কিন্তু এখানটা এসে বাইন্ডিং করেনি, কিন্তু এ দেখো এখানটায় বাইন্ডিং করতে হবে, তবেই তো এটা খাসটা মিলে যাবে, তাই না বলো, খাদের আকারে আমাকে দিয়ে দিচ্ছে। তাই জন্য আমি বলছি যে একটা নির্দিষ্ট স্পেসিফিক জায়গা রয়েছে, তাহলে এ এখানটায় বাইন্ডিং করতে হবে, এ এখানটায় বাইন্ডিং করতে হবে, এ এখানটায় বাইন্ডিং করলেই তবেই কিন্তু এটাকে বলো লক হয়ে যাবে। তাহলে এদের একটা স্পেসিফিক জায়গা আমরা এটা ছবি আকারের মাধ্যমে বুঝতে পারছি, কিন্তু আসলে কিন্তু এরকমই টাইপের যে লক এন্ড কি বা স্পেসিফিক যে জায়গা অনুযায়ী কিন্তু অ্যাক্টিভেশন সাইটে কিন্তু বাইন্ডিং করে। ঠিক আছে, তো দেখো একটা সুন্দর করে দেখো একটা বাইন্ডিং করে ফেলেছে, দেখো এখানটা কি সেপারেট করা দেখো যাচ্ছে না। ঠিক আছে, দিয়ে তারপরে কি হবে বলো, নতুন আবার দেখো দেখো, যদি আমরা যদি এই যে কনফরমেশনাল কি থেকে আমরা যদি এই থিওরি কোসল্যান্ডের যে আমরা থিওরি যদি আমরা দেখি ফিট তত্ত্ব, তাহলে দেখো দেখো এখানে দেখো এই ধরনের দেখো ফিগারটা দেখো, এর মধ্যেই কিন্তু ফিট হবে। যখনই আমি যদি এরকম আমি এরকম যদি মনে করি এরকম, কি এর মধ্যে ফিট হবে, জীবনে ফিট হবে না। তাহলে ফিট থিওরি, তাহলে কোসল্যান্ডের ফিট থিওরি, কোসল্যান্ডের আমরা কি শিখলাম বলো, ইনডিউস দ্য ফিট থিওরি। তাহলে এখান থেকেও তুমি কিন্তু শিখে নিলে যে কোসল্যান্ডের ফিট থিওরি জিনিসটা কি।
আচ্ছা আচ্ছা, থার্মোডাইনামিক আমরা নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে? থার্মোডাইনামিক্স আমাদের আছে, আমরা সেটাও দেখবো। এবার আমরা দেখে নেব অ্যাক্টিভ সাইট অ্যান্ড অ্যাক্টিভ সেন্টার। চলো, নেক্সট পয়েন্ট আমরা কি দেখবো? অ্যাক্টিভ সাইট এবং অ্যাক্টিভ সাইট। দেখো আমরা এই যে ফিটের কথা যে বলছিলাম, হ্যাঁ, ফিট থিওরিটা আমরা যে দেখছিলাম, যে কোসল্যান্ডের যে ফিট থিওরি আমরা যখন দেখছিলাম, বা ফিশার টেমপ্লেট যাই আমরা দেখি, তো দেখা যাবে যে একটা এনজাইমের একটা নির্দিষ্ট জায়গা রয়েছে, সেই জায়গাতেই কিন্তু ফিট হচ্ছে, তাই না? তো আমরা সেখানটায় সেই জায়গাটাকে আমরা কি জায়গা জায়গা বলবো? অ্যাক্টিভ সাইট। ঠিক আছে, দেখো এখানটা দেখো, এরিয়া ইট ইজ দ্য এরিয়া the enzyme where the catalyte occur, this is reaction occur। মানে এনজাইমের এমন একটা জায়গা যেখানে অনুঘটক অনু মানে ক্যাটালাইট হয়, যেখানে কি হবে? ক্যাটালাইট হয়, প্রতিক্রিয়া এবং রিয়াকশন অকার মানে কি? এই যে প্রতিক্রিয়া ঘটে, ঠিক আছে, আর ক্যাটালাইট হয় যে জায়গাটা। অ্যাক্টিভ সাইট দ্য অকিউপাই অনলি স্মল পোর্শন অফ দ্য হোল এনজাইম। দেখো অ্যাক্টিভ সাইট যে সব জায়গায় আছে তা বলে নয়, হ্যাঁ, অনলি শুধুমাত্র ইন দ্য স্মল, এই লাইনটা দেখো, অনলি দ্য স্মল পোর্শন অফ দ্য হোল এনজাইম, সম্পূর্ণ এনজাইমের ছোট একটি জায়গাতে, ছোট একটা জায়গা, ছোট একটা অংশ, সেটা হচ্ছে একটা অ্যাক্টিভ সাইডের পার্ট গ্রহণ করে, ঠিক আছে? সব জায়গায় যে অ্যাক্টিভ সাইড তা হবে না। নেক্সট নম্বর কি আছে? জেনারেলি অ্যাক্টিভ সাইড সিচুয়েটেড দ্য যে ক্রিভাইস অর ক্লাফট দ্য এনজাইম মডিউল। তাহলে কি বলছে দেখো, মানে দেখো, আম, এই যে অ্যাক্টিভ সাইটটা কি হয়? দ্য সিচুয়েশন দ্য ইন এ, দেখো, ক্রিভাইস অ্যান্ড ক্রাফট অফ দ্য এনজাইম। এর মানে কি? এর মানে যে এনজাইম মলিকুলার কোনো না কোনো ফাঁকা স্থানে বা ফাটলে, ঠিক আছে, ফাটল জায়গাতে, হ্যাঁ, যেখানটা ফাটল সৃষ্টি হয়েছে সেই জায়গাটাই কিন্তু হচ্ছে ওদের অ্যাক্টিভ সাইট হয়, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো, সেখানে এসে বাইন্ডিং করতে পারে, এর মানে হচ্ছে এটা, ঠিক আছে? নেক্সট, দ্য অ্যামিনো অ্যাসিড, এবার কি বলছে দেখো, দ্য অ্যামিনো, নেক্সট পয়েন্ট কি বলছি দেখো, দ্য অ্যামিনো অ্যাসিড অর দ্য গ্রুপ বা অন্যান্য গ্রুপ দ্যাট ডাইরেক্টলি পার্টিসিপেট দ্য মেকিং দ্য ব্রেকিং দ্য বন্ড অ্যান্ড প্রেজেন্ট হিজ ক্যাটালাইটিক রেসিডিউ। তাহলে অ্যামিনো অ্যাসিড বা অন্যান্য যে কোনো অ্যামিনো অ্যাসিড বা অন্যান্য যে কোনো গ্রুপই আছে, হ্যাঁ, কিটো গ্রুপ, অ্যালকোহল গ্রুপ, যাই হোক, তারা ডিরেক্টলি কি হবে? সরাসরি কি হবে? ওইখানটায় এসে পার্টিসিপেট করবে ইন দ্য মেকিং, তৈরি করার মাধ্যমে হতে পারে, এবং তাদের বন্ড, নিজস্ব যে বন্ড আছে বন্ডটাকে ভেঙে দেওয়ার মাধ্যমে হতে পারে। প্রেজেন্ট অ্যাট দ্য অ্যাক্টিভ সাইড, অ্যাক্টিভ সাইডে কি বলো? এসে বাইন্ডিং করে। ইট ইজ কল টু ক্যাটালাইটিক, ইট ইজ কল টু ক্যাটালাইটিক রেসিডিউ। এই একে কি বলা হয়? ক্যাটালাইটিক রেসিডিউ বা হচ্ছে ক্যাটালাইটিক গ্রুপ। ওকে, বুঝতে পারছো আশা করি? তাহলে দেখো অ্যামিনো অ্যাসিড, আবার বলি, দেখো ক্যাটালাইটিক রেসিডিউ জিনিসটা কি? যেই জায়গাটা করে অ্যামিনো অ্যাসিড সরাসরিভাবে, হ্যাঁ, যেখানটা করে ওদের নিজস্ব যে তৈরি করার মাধ্যমে বা বন্ডের মাধ্যমে এসে যখন ওই জায়গাটা করে ওই স্পেসিফিক জায়গাটা এনজাইমে এসে বাইন্ড করবে, সেই স্পেসিফিক জায়গায় এনজাইমটা বাইন্ড করব, তাকে আমরা কি বলবো? রেসিডিউ। ওকে, রেসিডিউ, ক্যাটালাইটিক রেসিডিউ, ঠিক আছে? রেসিডিউ মানে কি? স্থান। রেসিডিউ মানে কি বলে? স্থান। তাহলে আশা করি বুঝতে পেরেছো, বা ক্যাটালাইটিক গ্রুপ বলবো। অ্যান্ড অ্যাজ দ্য এক্সাম্পল, পোল সরি proteolytic enzyme having a serine residue at the active site is called to serine protease। দেখো আমি যদি একটা এক্সাম্পল নিই, তাহলে দেখো খুব ইম্পর্টেন্ট, যখন আমি যদি এটা নিই তাহলে দেখা যাবে যে সেরাইন রেসিডিউ, যে সেরাইন, যেমন অ্যামিনো যে গ্রুপটা যে সেরাইন আছে, বা সেরিন, সরি, সেরাইন থেকে আমি যদি সেরিন বলি, সেরিন ইজ দ্য বেস্ট। সেই সেরিন রেসিডিউতে প্রোটিওলাইটিক এনজাইম আছে, সেই প্রোটিওলাইটিক সেরিন এনজাইমটা কি হবে? অ্যাক্টিভ সেন্টারে এসে বাইন্ডিং করবে, যেখানটায় বাইন্ডিং করবে সেই জায়গাটা আমরা কি বলবো? সেরিন প্রোটিএসেস, ঠিক আছে? ওটা একটা ক্যাটালাইটিক রেসিডিউ। কনফার্ম? আশা করি বুঝতে পেরেছো। এবার চলো দ্য স্পেসিফিক, এবার কি বলছে দেখো, স্পেসিফিক সাবস্টেন্স বাউন্ড টু অ্যাক্টিভ। দেখো মানে আবার আমরা তো এতক্ষণ শুনছিলাম যে স্পেসিফিক সাইটে হতে হবে, কিন্তু দেখো সব এনজাইমেই যে সাবস্ট্রেট এসে বাইন্ডিং করবে তা নয়। তাহলে কিছু স্পেসিফিক, দেখো স্পেসিফিক সাবস্ট্রেটও থাকা দরকার,
তাই না? যে বাইন্ডিং করা তাকেই তো সেই বাইন্ডিং করবে, আর যে বাইন্ডিং না সে কেন বাইন্ডিং করতে আসবে, তাই না? তাহলে অ্যাক্টিভ সাইটে যে স্পেসিফিক সাবস্ট্রেট সেই বাইন্ডিং করবে। ঠিক আছে, নেক্সট, ডিউরিং দ্য বাইন্ডিং দ্য ক্যাটালাইটিক গ্রুপ oriented catalytic group orient itself the promote of extract ফিটিং অ্যান্ড সাবস্টেন্স অ্যাক্টিভেশন। তাহলে দেখো এই কথাটাই দেখো বারবার বলছে, এই যে এই বাইন্ডিং হওয়ার ফলে যে অনুঘটকের যে গ্রুপগুলি রয়েছে সেগুলি কি হবে, নিজেকেই অভিমুখ করে সক্রিয় সাইটে কি হবে, সাবস্ট্রেটের সঠিক যে ফিটিং সেট করবে। ঠিক আছে, তাহলে এই ক্যাটালাইটিক গ্রুপ কি হবে, অরিয়েন্ট ইটসেলফ, নিজের অভিমুখকে কি করে বলো, পরিবর্তন করতে পারবে, এবার নিজের অভিমুখে কাজ করতে পারবে। টু প্রমোট, কি করবে বলো, প্রমোট করবে এক্সাক্ট ফিটিং, মানে যে সাবস্টেন্স অ্যাক্টিভ সাইডে যেন এক্সাক্ট ফিটিং হয়, অ্যাক্টিভ সাইডে যেন এক্সাক্ট ফিটিং হয়, সে নিজেকে তার কনফরমেশনাল চেঞ্জও করতে পারবে। ঠিক আছে, বা নিজেরই কি হবে, অভিমুখ চেঞ্জ করে নিতে পারবে, অভিমুখ পরিবর্তন করে কিন্তু ওখানে ফাইন্ড হবে। আর ছবিটা তুমি ভালো করে দেখা যায়নি, দেখো একটা বক্স করে দেখো আছে, সম্পূর্ণ দেখো একটা হোল, দেখো এনজাইম রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে এনজাইম, এটা হচ্ছে এনজাইম রয়েছে। দেখো এনজাইম এসে দেখো, দেখো স্পেসিফিক, দেখো এটা হচ্ছে স্পেসিফিক সাইড, এটা দেখো স্পেসিফিক সাইড, এই স্পেসিফিক সাইড এসে বাইন্ডিং করে, যাকে আমরা রেসিডিউ বলবো, ক্যাটালাইটিক রেসিডিউ। তো ক্যাটালাইটিক রেসিডিউতে এসে বাইন্ডিং করছে। ঠিক আছে, দেখো বাইন্ডিং করছে, তাহলে আশা করি বুঝতে পারছো ছবি দেখে। নেক্সট, আচ্ছা আরও ভালো করে যদি তুমি ভালো করে বোঝো, এই ছবি থেকে তুমি ভালো ক্লিয়ার বুঝে যাবে। চলো দেখো, একটা সাবস্ট্রেট, একটা এনজাইম, তাহলে দেখো বিভিন্ন দেখো ফিগার দেখো এরকমভাবে দেখো আছে, দেখো ফিট থিওরি আমরা দেখলাম, এখানটায় সে ফিট করবে, তাহলে এটা কি হচ্ছে দেখো, সাবস্ট্রেট যুক্ত হবে অ্যাক্টিভ সাইটে, তাহলে এখানটা হবে অ্যাক্টিভ সাইটে। এইবার দেখো, দেখো একইভাবে দেখো এই এনজাইমে দেখো এখানটায় দেখো বাইন্ডিং, দেখো এই সাবস্ট্রেটটাকে এখানটায় এসে বাইন্ডিং করতে পারবে, কখনোই না, কেন ফিটই তো হবে না, তাই না? ফিট হবে না, তাহলে কি হবে, তাহলে এটা কি অ্যাক্টিভ সাইড না, জীবনে না, তাহলে অ্যাক্টিভ সাইড নিশ্চয়ই এই পোর্শনটা কি হবে বলো, অ্যাক্টিভ সাইড, এই পোর্শনটা কি হবে, অ্যাক্টিভ সাইড, তবেই তো এটা এই সাবস্ট্রেটে বাইন্ডিং করবে নাকি। তাহলে আবার এই ধরনের সাবস্ট্রেটে বাইন্ডিং করবে, দেখো অন্য যদি মনে করো আমি এরকম টাইপের একটা সাবস্ট্রেট হলো, সে কি সে বাইন্ডিং করতে পারবে বলো, এখানে বাইন্ডিং করতে পারবে, কখনোই না। তাহলে এটাও তো একটা সাবস্ট্রেট নাকি, তাহলে দেখো এটা স্পেসিফিক সাবস্ট্রেট হতে পারবে। তুমি এখন আমরা বলছিলাম যে স্পেসিফিক অ্যাক্টিভ সাইডই হতে হবে, তা নয়, স্পেসিফিক সাবস্ট্রেটও কিন্তু হবে, দুটোই কিন্তু দরকার, নিড, তাহলে দুটোই কিন্তু প্রয়োজন। দেখো এসে বাইন্ডিং করছে, এসে দেখো বাইন্ডিং করছে, তাহলে কি হচ্ছে দেখো, আবার দেখো এটা বাইন্ডিং করছে, দিয়ে কি হবে দেখো, দুটো প্রোডাক্ট সৃষ্টি হয়ে যাচ্ছে, বা দুটো খণ্ডের সৃষ্টি হয়ে যাচ্ছে, কিন্তু এনজাইম দেখো এনজাইমের মতনই থেকে রয়েছে। তাহলে আমরা যে কি শিখলাম, যে এই কোএনজাইমের যে থিসিসগুলি, আমরা যে হাইপোথিসিস বা থিওরিগুলি ছিল, সেই থিওরিগুলি আমরা কিন্তু খুব সুন্দর আমরা যা জানলাম, কিছু কোএনজাইম আমরা জানলাম, যে কোএনজাইমগুলি খুবই ইম্পর্টেন্ট, কিছু নাম জানলাম যেগুলি আমাদের নাম জানা ছিল না বা জানা নেই অনেক স্টুডেন্টদের, সেই নামগুলি কিন্তু তুমি জেনে নিলে যে এর কাজ কি, তাই না? অনেকেরই কিন্তু এটা জানা নেই, তাই তো? তাহলে আজকের ক্লাসে কিন্তু আমি এতক্ষণে রাখলাম, খুব ইম্পর্টেন্ট আছে কিন্তু ক্লাসটা ছিল, আরও ক্লাস কিন্তু নেক্সট ক্লাস নাম্বার 3 আরও ইম্পর্টেন্ট হবে, ক্লাস 4 আরও ইম্পর্টেন্ট হবে, ক্লাস যদি 5 নিই অঙ্কও কিন্তু ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, অঙ্ক একটা ক্লাস নেবো, অঙ্কের একটা ক্লাস হবে। আমরা এই এনজাইম সম্বন্ধে আমরা কিছু অঙ্ক পরীক্ষার পারপোসে বা আমাদের শিখে রাখা ভালো, যদি সাপোজ এসএলএসি যদি আসে, বা অন্যান্য নিট বা অন্যান্য পরীক্ষা যারা ইউটিউব থেকে দেখছো, তারা অবশ্যই বিভিন্ন পরীক্ষায়, কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু অনেক সময় যদি কোশ্চেন আকারে থাকে নিট, হ্যাঁ, বিশেষ করে নিটে, তাহলে কিন্তু তুমি কিন্তু এখান থেকে অনেকটাই হেল্প পাবা, তাই না? তাহলে চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটি প্রেস করে রাখো, এবং আমাদের অ্যাডমিশন চলছে, তো অ্যাডমিশন তুমি জয়েন করতে পারো। ঠিক আছে, এবং এর এনজাইমের ফুল ভিডিও তুমি প্লে লিস্টে তুমি পেতে পারবে। ঠিক আছে, পরপর প্লে লিস্ট আমি করে দেবো। ঠিক আছে, ওকে, রাখলাম।